মাইক্রোফোন মিউট করে দিলাম। অনেক ভালোবাসার সাথে সবাইকে স্বাগত জানাচ্ছি। অনেক অনেক ভালোবাসা এবং ঈদ মোবারক। পরিস্থিতি যাই হোক না কেন, যেমন ভাবে আমরা থাকি না কেন, অবশ্যই ঈদের শুভেচ্ছা সকলের জন্য। আজকে অনেক বড় একটা অ্যাসাইনমেন্ট নিয়ে এসেছি। আজকে কেন জানি মন বলতেছে অনেক বড় একটা কিছু হয়ে যায়। আমি একজন মানুষের কথা বলতেছি, ফজলু বয়াতি, যে মানুষটির গান শুনলে, তার গানের কথাগুলো যখন কেউ আত্মস্থ করে, তখন মনের ভেতরটা আসলে হু হু করে ওঠে। আমাদের মাটির গান, আমাদের দেশের গান, আমাদের শেকড়ের গান। সে ফজলু বয়াতি নিজে একজন অন্ধ প্রতিবন্ধী এবং তার এক সন্তান, সেও বুদ্ধি প্রতিবন্ধী। প্রচন্ড অভাবে আছে এই ফজলু বয়াতি। তো আমরা আজকের এই ইগলু তুমি চাইলে হাসবে দেশ এই ক্যাম্পেইনের থ্রু দিয়ে, যেমনটা আমরা বলেছিলাম যে ইগলুর টোটাল ইগলু রেভিনিউর একটা অংশ বিশেষ আমরা পৌঁছে দিব কষ্টে থাকা মানুষগুলোর জন্য। অবশ্যই আমরা পৌঁছে দিব এবং সেই সাথে এমন একজন মানুষকে আমরা আপনার সাথে স্ক্রিনে নিয়ে আসতে চাচ্ছি, তার নাম ফজলু বয়াতি। আমরা চেষ্টা করব অন্তত একজন মানুষের মুখে আমরা হাসি ফোটাতে পারি কিনা, পার্মানেন্ট কোন সলিউশনের দিকে ফজলু বয়াতিকে নিয়ে যেতে পারি কিনা, যাতে করে তার সাথে সাথে পুরো বাংলাদেশ যেন হেসে ওঠে। তবেই সার্থক হবে আমাদের ক্যাম্পেইন তুমি চাইলেই হাসবে দেশ। চলুন, ইগলু বয়াতির উপরে ছোট্ট একটা ডকুমেন্টারি আগে আমি শেয়ার করতে চাই, যে ডকুমেন্টারি থ্রু দিয়ে আমরা হয়তো ইগলু বয়াতি সম্বন্ধে আমরা একটু জানতে পারবো, বুঝতে পারবো। তারপর ইগলু বয়াতিকে আমি সরাসরি লাইভে নিয়ে আসছি। আমরা যাচ্ছি ইগলু বয়াতির সাথে, ইগলু বয়াতির সেই ভিডিও প্রেজেন্টেশনটাতে আমি যাচ্ছি। একটু মুহূর্ত আমাকে একটু কাইন্ডলি সময় দিবেন। তারপরেই আমাদের চেষ্টা থাকবে সরাসরি আমি একটু সময় নিয়ে নিচ্ছি, সরাসরি যাচ্ছি সেই প্রেজেন্টেশনে এবং তার থ্রু দিয়ে আমরা একটু জানতে চাই ইগলু বয়াতির বর্তমান পরিস্থিতি। এবং সেই সাথে আপনাদেরকে জানিয়ে রাখতে চাই যে আমরা এই যে পুরো ব্যাপারটা আমরা শেয়ার করতেছি, আমাদের উদ্দেশ্য একটাই, যাতে করে আপনাদের একটা ভালোবাসার কারণ হতে পারে এবং পুরো ব্যাপারটা আপনাদের সামনে আমরা যাচ্ছি সরাসরি এই প্রেজেন্টেশন। আচ্ছা, দেরি আছে আগে সবাই পরিচয় নিয়ে নিবি, পরিচয় দিবি। তারপর লাজে মরি আমি তো, লাজে মরি কি যে করি, আমি তো লাজে মরি, আমি তো লাজে মরি কি যে করি, গলায় দড়ি দিয়া বিপদে পড়াছি বড় বাউলা গান শিখিয়া, আমি লাজে মরি, আমি তো লাজে মরি। বাবা, আমার অবস্থার কথা আর বলবো কি, সারা জীবনে এই মাটির গান, দেশের গান, বাউল গান এগুলো গায়ে সারা জীবনের সংসারে কোনো উন্নতি হলো না বাবা, কোনো উন্নতি করতে পারলাম না। এই গান এখন বাদ দিয়ে বেরোতে পারি না, পেটটা চালাতে হয় গান গায়ে। তাহলে কি করবে? এখন আর গানও গাইতে পারি না। তাই বাবা এই অবস্থা, এখন কি করবো বাবা, চিন্তায় আছি বাবা, বাঁচবো কি বাঁচবো না, চিন্তায় টেনশনে, টাকা পয়সা না থাকে। সংসারের অভাব, সারা জীবনে একটা বাবা আছে, তোমার জামাইয়ের সাথে কোনো কাজকর্ম করতে পারে না, কিছু নিয়মন্ত লোক হাত ধরে নিয়ে বেড়ান লাগে। এখন রাস্তাঘাটে কামাই কাজও করবে, দেওয়া শোনা লকডাউন বেজে গেছে, শরীর বলে জ্বালা যন্ত্রণায় নিয়ে আসা হয়, টাকা দেও ভাত দেও দিবার পারো চিনিয়ে
অবস্থা বেশ ভালো না, আমাদের অবস্থা খুব খারাপ। 7 বছর বয়স থেকে আমি আমার বাবার সঙ্গে যন্ত্র পরিচালনা করি। তো যন্ত্র পরিচালনা করে আমাদের এই সঙ্গীত করে আমাদের জীবিকা নির্বাহ হয়। আমরা 7 জন মানুষ, খানিওয়ালা, খাওয়াই পড়াই, শুধু এই সঙ্গীত কাজ দিয়ে আমাদের চলে, আল্লাহ চালাই। তো আমাদের এই লকডাউনের কারণে 2 মাস থেকে আমাদের গান বাজনা সব বন্ধ। সকালে হয়, বিকালে নাই, আর টাকা পয়সা নাই আমাদের, আমরা গরিব মানুষ। লকডাউনের ভিতরে বাবা আমাকে কোনো গান বাজনাও করতে নিয়ে যায় না। আমরা আপনাদেরকে নিয়ে আরেক দফায় এই ডকুমেন্টারিটা শেয়ার করতে চাই। আপনারা একটু মনোযোগ দিয়ে শুনবেন, প্লিজ একটু মনোযোগ দিয়ে শুনবেন। এই ফজলুল বয়াতির প্রত্যন্ত গ্রামে পৌঁছাতে অনেক কষ্ট করতে হয়েছে আমাদেরকে। প্লিজ আপনারা মনোযোগ দিয়ে ফজলুল বয়াতির কথাগুলো শুনবেন। মাটির গান, দেশের গান কত চমৎকার ভাবে তার কণ্ঠে ধরা দেয়। সে অন্ধ প্রতিবন্ধী ফজলুল বয়াতি এবং তার সন্তান একজন মানসিক প্রতিবন্ধী, অনেক বেশি কষ্টে থাকা ফজলুল বয়াতি। আমি তো লাজে মরি, আমি তো লাজে মরি, কি যে করি গলায় দড়ি দিয়া, বিপদে পড়াছি বড় বাউলা গান শিখিয়া। আমি লাজে মরি, আমি তো লাজে মরি। বাবা আমার অবস্থার কথা আর বলবো কি, সারা জীবনে এই মাটির গান, দেশের গান, বাউল গান এগুলো গায়ে সারা জীবনের সংসারের কোনো উন্নতি হলো না বাবা, কোনো উন্নতি করতে পারলাম না। এই গান এখন বাদ দিয়ে বেরোতে পারি না, পেটটা চালাতে হয় গান গায়ে। তাহলে কি করবেন? এখন আর গানও গাইতে পারি না। তাই বাবা এই অবস্থা এখন ঠিক করবো বাবা, চিন্তায় আছি বাবা, বাঁচবো কি বাঁচবো না, চিন্তায় টেনশনে, টাকা পয়সা না থাকলে। সংসারের অভাব, সারা জীবনে একটা বাবা আছে, তোমার জামাইয়ের সাথে কোনো কাজকর্ম করবে পারে না, কিছু নিয়ে অন্ত লোক হাত ধরে নিয়ে বেড়ান লাগে। এখন রাস্তাঘাটে কামাই কাজও করবে, যাওছো না, লকডাউন বেজে গেছে, শরীর বলে জ্বালা যন্ত্রণা নিয়ে আসা হয়, টাকা দাও, ভাত দাও, দিবার পারো চিনিয়ে দেয় না, কাম করে খাই না, কি করে খাই কাম। অবস্থা বেশ ভালো না, আমাদের অবস্থা খুব খারাপ। 7 বছর বয়স থেকে আমি আমার বাবার সঙ্গে যন্ত্র পরিচালনা করি। তো যন্ত্র পরিচালনা করে আমাদের এই সঙ্গীত করে আমাদের জীবিকা নির্বাহ হয়। আমরা 7 জন মানুষ, খানিওয়ালা, খাওয়াই পড়াই, শুধু এই সঙ্গীত কাজ দিয়ে আমাদের চলে, আল্লাহ চালাই। তো আমাদের এই লকডাউনের কারণে 2 মাস থেকে আমাদের গান বাজনা সব বন্ধ। সকালে হয়, বিকালে নাই, আর টাকা পয়সা নাই আমাদের, আমরা গরিব মানুষ। লকডাউনের ভিতরে বাবা আমাকে কোনো গান বাজনাও করতে নিয়ে যায় না। অলরেডি আমরা দেখছিলাম ফজলুল বয়াতির তার জীবন, তার কষ্ট, তার পরিশ্রমের উপরে একটা ডকুমেন্টারি। এবং এইরকম একজন ফজলুল বয়াতির মনে যদি আমরা হাসি ফোটাতে পারি, তার ভালোবাসার কারণ যদি হতে পারি, অফকোর্স এগুলো তুমি চাইলে হাসবে, সেই ক্যাম্পেইন সার্থক হবে। এবং আমি সত্যি খুশি হয়েছি, আমি আনন্দের সাথে শ্রদ্ধার সাথে স্বাগত জানাচ্ছি জি এম কামরুল হাসান, দ্য গ্রুপ সিইও, তার স্বাগত জানাচ্ছি আপনাকে। ধন্যবাদ এহতেশাম। আমিও শোনা যায়? জি শুনতে পাচ্ছি, পারফেক্ট। ওকে। ওনার ভিডিও অ্যাকচুয়ালি আমি আগেই দেখেছি এবং এটা মানে আমি ওনার ভিডিও যখন দেখলাম তখন অ্যাজ এ হোল যে খুবই কষ্টের ব্যাপার আসলে। এবং এটা লকডাউন, ওনার ইনকাম তো আসলে বিভিন্ন জায়গায় গান করে 2-4 পয়সা ইনকাম করে সংসার হয়তো চালায়। এবং আমাদের দেশে এরকম হাজারো ফজলু বয়াতি হয়তো আছে যাদেরকে আসলে আমরা চিনি না, ট্যালেন্টেড লোকজন। এবং আমরা তাদের প্রতি, ফজলু বয়াতি ওস্তাদজির প্রতি আমার অসম্ভব শ্রদ্ধা, সালাম। এবং আজকে এহতেশাম এই প্রোগ্রামের মাধ্যমে আপনি এই যে তাকে নিয়ে আসলেন, আমি খুবই ওভারওয়েলমড, খুবই মানে কি বলবো, যে অনেকটা বলতে পারেন যে ইমোশনাল এই সেন্সে যে যদি আজকের এই প্রোগ্রামের মাধ্যমে একজন ফজলু বয়াতির কোনো একটা পরিবর্তন আমরা করতে পারি, আমার কাছে মনে হয় এটা অনেক বড় ব্যাপার, এটা অনেক অনেক সার্থকতার ব্যাপার। জীবনে ছোট ছোট কিছু কাজ আমি বলি অনেক সময় আমরা করি, বাট আজকে ফজলু বয়াতি বা এই যে ওনার চোখ নাই, এই যে উনি এই সিচুয়েশনে দুঃখের কথা বলছে এবং বলছে যে আমি কেন বাউলা হইলাম, বাউলা হয়ে তো আমার জীবনটাই শেষ।
সো ওই বাউল শিল্পীর প্রতি আমার অসম্ভব শ্রদ্ধা, অসম্ভব কৃতজ্ঞতা, এবং আমি বিলিভ করি যে আমি থাকতে চাই ওনার পাশে, এবং আপনি তাকে নিয়ে এসেছেন, এবং লেটস সি হাউ ইউ ক্যান ডু। আমি একটু যদি উনি তো গান করছিলেন, আমি ওনার প্রথমত আমি দেখছি যে সিচুয়েশনে যে কষ্ট করে লাইটিং, যে অ্যারেঞ্জমেন্ট, এবং এরকম একটা মানুষ, অত্যন্ত গুণী মানুষ, চমৎকার করা, হয়তো বা ওনার জীবনে তালিম নাই, বাট এই যে ইনবিল্ট ট্যালেন্ট অথবা স্রষ্টার যে অসম্ভব আশীর্বাদ ওনার প্রতি, একটা গলা বা ওনার যে এই যে একটা বিশাল ব্যাপার, সেখানে বলার কোনো ভাষা নাই। যে আমরা এই প্রোগ্রামের মাধ্যমে যদি আমি জানি না ওনার কান্না রুখতে পারবো কিনা, বাট অ্যাটলিস্ট যদি একটু কোনো কিছু করতে পারি, তাতে করেই মনে হয় ইগলু উইল বি হ্যাপি, আই থিঙ্ক ইউ উইল বি হ্যাপি, অ্যাজ এ হোল আই উইল বি হ্যাপি। আমার মনে হয় সারা বাংলাদেশ 17 কোটি মানুষ উঠবে। স্যার, কয়েকটা জরুরি তথ্য দিয়ে রাখি। এই ফজলু বয়াতিকে তার কাছ পর্যন্ত পৌঁছানোর জন্য ইন্টারনেট, ভিডিও কলের মাধ্যমে, স্পেশালি লাইটিং, অনেক পরিশ্রম, একদম প্রত্যন্ত গ্রাম যেখানে কারেন্টের সুযোগটা নাই, ইন্টারনেটের সুযোগ নাই, বহু কষ্ট করেছে শুধুমাত্র আপনাদের জন্য। আপনাদের কাছে আমার একটাই চাওয়া, প্লিজ আপনারা শেয়ার করুন। এখন এক্স্যাক্টলি এই মুহূর্তে যতজন আপনারা ভিডিওতে আছে, অনেক বেশি বেশি করে শেয়ার করুন। প্রত্যেক অন্তত একটা করে শেয়ার করুন, যাতে করে ফজলু বয়াতির কথা প্রত্যেকটা মানুষের কাছে পৌঁছে যায়। আমরা এই প্রোগ্রামের থ্রু দিয়ে আপনাদেরকে বলেছিলাম যে এগুলো তুমি চাইলে হাসবে দেশ, এমন একটি ক্যাম্পেইন যেখানে মানুষের সমাধান চেষ্টা করা হবে, সেই জায়গাতে আমরা হাত দিয়ে দিয়েছি। আজকে চেষ্টা করবো ইগলু বয়াতি সহ আরো কয়েকজনের মুখে হাসি ফোটাতে পারি কিনা, পার্মানেন্ট কোন সলিউশনের দিকে যেতে পারি কিনা। তো প্লিজ আপনারা পোস্টটি শেয়ার করুন। আপনারা অনেকে রিকোয়েস্ট করতেছেন, অনেকে ফোনে বলছেন ইগলু বয়াতির গানটা যদি আমরা একটু আরেক দফায় শুনতে পাই। আমি আরেকটু ইগলু বয়াতির আরেকটু গানের কিছুটা অংশ আরেকবার আমি শোনাতে চেষ্টা করছি আপনাদের। অনেকেই রিকোয়েস্ট করতেছেন আপনারা ইগলু বয়াতির গানটা শুনতে চান। আমি চাচ্ছি যে ইগলু বয়াতির গানটা ভেবেছিলাম গানের জগৎ খুবই একটা ভালো, গান করিব বাউল হব, জ্বালবো গানের আলো। আমি ভেবেছিলাম গানের জগৎ খুবই একটা ভালো, গান করিব বাউল হব, জ্বালবো গানের আলো। দেখলাম গানে গিয়া বাউল হইয়া কপাল বড় পোড়া। দেখলাম গানে গিয়া বাউল হইয়া কপাল বড় পোড়া। এই গান গায়া বেড়াই তো হাত কাদারা, আমি লাজে মরি, আমি তো লাজে মরি, কি যে করি গলায় দড়ি দিয়া। বিপদে কইরাছি বড় বাউলা গান শিখিয়া, আমি লাজে মরি, আমি তো লাজে মরি। এতেশাম, জি আমরা চলে আসছি। জি আমি বলতে চাই, আমি প্রথমত ওনাকে আমার সশ্রদ্ধ সালাম, এবং ওনার লজ্জা পাওয়ার কিছু নাই, লাজে মরার কিছু নাই, লজ্জিত হওয়া উচিত আমাদের। ওনার লজ্জা পাওয়ার কিছু নাই, লজ্জা পাওয়া উচিত আমাদের বাংলাদেশের মানুষের। যে ভদ্রলোক আজকে বলতেছে যে গলায় দড়ি দেওয়ার কথা বলছে, এটা তো আসলে তার লজ্জার কিছু নাই। আমি একটু জানতে চাই আপনার মাধ্যমে ওনার কাছে যে এই গুরুজি, এই ফজলু বয়াতি সাহেবের পার্মানেন্ট কি কোনো ট্রিটমেন্টের কোনো ইয়ে আছে, কোনো যে উনি কি কখনো ডক্টর দেখিয়েছেন কিনা? আমি একটা করে সলিউশন দেওয়ার চেষ্টা করছি। ওকে, আমরা একটু ফজলু বয়াতির কাছ থেকে আগে ঘুরে আসি, ডিটেইলটা তার কাছ থেকে একটু শুনে নেওয়ার পরে তার যে আপনার কাছে আমি ফিরে আসবো। জি ফজলু বয়াতি, আপনি শুনতে পাচ্ছেন আমাকে? ফজলু বয়াতি শুনতে পাচ্ছেন? হ্যাঁ, আপনি শুনতে পাচ্ছেন আমার কথা? ক্যামেরার সামনে আসুন কামরুল, প্লিজ আপনি ক্যামেরার সামনে আসুন। হ্যাঁ, একদম শুনতে পাচ্ছি। আপনি জি কথা বলুন।
আমাদের সাথে কথা জি, বলুন। জি, আপনাকে আমরা দেখতে জি স্যার, পাচ্ছি। আমি আপনার কথা শুনতেছি স্যার। হ্যাঁ, আমি জি জানি স্যার, আপনি চোখে দেখতে পান না, অনেক মায়া আপনার জন্য, জি অনেক স্যার, আমি খুব একটা দেখতে পাচ্ছি না স্যার, কারণ কথা শুনতে পাচ্ছি স্যার। আমি জানি আপনার কথা আমরা শুনেছি, আপনার গান শুনেছি, এবং আমরা সবাই মিলেই আমরা এতক্ষণ পর্যন্ত আপনার সাথেই ছিলাম। আপনার গান আমরা দেখতেছিলাম। আপনি গানে গানে বারবার বলছিলেন যে আপনি এই গানটা করতে আপনার লাজে মরেন, গলায় দড়ি দিতে মন চায়, এসব বলছিলেন। আপনি কেমন আছেন এখন ভদ্রবায়াতি? জি, আপনি বলুন জি আপনার স্যার, কথা একটু। জি, কথা জি বলুন। স্যার, জি আপনি স্যার, কথা বলুন। বর্তমানে স্যার আমি বর্তমানে আল্লাহ জিয়ালে রাখছে স্যার, এটা এখন ভালো মনে করতেছি, কিন্তু স্যার একটু ভালোর ভিতরেও কিছু খারাপ মিশাল হয়ে গেছে স্যার। হয়তো আজকে 2 মাস যাবত আমি যদিও রাস্তায় গান গায়া চলতাম, সে রাস্তায় গান গাওয়াটা আমার 2 মাস যাবত বন্ধ হয়ে গেছে স্যার। আমাকে ভাই যার জন্য বলেন। অবস্থা আপনি খুবই দুরবস্থা স্যার। আপনি উস্তাদ মানুষ, আমাকে স্যার বলবেন না, জি ভাই বলুন। ভাইয়া, হ্যাঁ, জি ভাই, জি, জি জি জি, বলেন বলেন ফজলু ভাই, আপনার কথা শুনবো। ফজলু সাহেব বলুন। আলহামদুলিল্লাহ। জি ভাইয়া, জি ভাই, জি বলুন। পুরো বাংলাদেশ, ওয়ার্ল্ড, পুরো বিশ্ব থেকে জি আপনার ভাই, কথা তাই শুনছে। তাই এখন বলুন বর্তমান, বলুন। আমি একটু জি ভাইয়া, তাই ভাই আমি এখন এই জ্বালায়, এই দুঃখে এই গান গাইছি যে আমি তো লাজে মরি। মানে বাউলদের আগে কত একটা কদর ছিল, বাউলদের কত মর্যাদা ছিল, এই মাটির গান গায় যারা তাদের আদর কদর বা তার সম্মানই আলাদা ছিল স্যার। ভাই এখন ভাই দেখতেছি যে এখন রাস্তায় পথে গান গাই, আদর কদর তো আগের মতো নাই, কিন্তু যদিও একটু ইনকাম যাই হোক, জীবন বাঁচানোর লক্ষ্যে একটু যাই সহায়তা হতো, সেটাও দেখি এই করোনা ভাইরাসের লকডাউনে একেবারে ব্রেক হয়ে গেছে। এখন ভাই আমার কি উপায় হবে? এখন দয়া করে আপনাদের কাছে করজোড়ে মিনতি করি, দেশ ও বিদেশি ভাইদের কাছে বা আপনাদের সকল গান প্রিয় জ্ঞানী গুণী সাধুগুরু বৈষ্ণব যা ওপর লেভেল নিচের লেভেল যে লেভেলের ভাই বন্ধুরা আছেন, আমি আপনাদের কাছেই অনুরোধ জানাইতে চাই যাতে আমার এই বাচ্চাগুলো এক মুঠো ভাত খেয়ে বেঁচে থাকতে পারে। এই ফজলু 7 ভাই, জন পরিবার ওদের সদস্য আপনার পরিবারের লোকজনকে একটু দেখিয়ে দেন, একটু পরিচয় করিয়ে দিন, একটু দেখান ওদেরকে। আপনি নিজে দৃষ্টি প্রতিবন্ধী, ঠিকভাবে দেখতে পান না, আপনার এক ছেলে মানুষ বুদ্ধি প্রতিবন্ধী। একটু কথা বলো কামরুল, কে কে আছে সাথে? কে আছে সাথে দেখাও। হ্যাঁ কামরুল, দেখাও কে কে আছে। ওয়ালাইকুম আসসালাম। হ্যাঁ, এটা আমার ছোট বোন কথা বলছে, শম্পা সরকার। ওকে ওকে, আমরা তোমার কাছে আবার আসছি কামরুল, তোমার বাবার সাথে কথা বলবো। আমি একটু কামরুল ভাইয়ের কাছে ঘুরে আসি। জি কামরুল ভাই। ওয়ালাইকুম আসসালাম। গুরুজি, আমি একটু জানতে চাই, আপনি কি কখনো ডাক্তার দেখিয়েছেন? আপনার চোখের ট্রিটমেন্ট করা সম্ভব? চোখের কি মানে ডাক্তার কি বলেছে যে আপনার চিকিৎসা করলে চোখ ভাইয়া, হ্যাঁ, চোখ কি ভালো হবে যদি আমরা জি ভাইয়া, 2011 সালে, জি ভাই আমি বলছি, 2011 সালে হানিফ সংকেত স্যার তিনি খামারবাড়ি হাসপাতালে উনি চেক করেছিলেন চক্ষুকে, তাতে 3টি ডাক্তার একই বাক্য বলেছে যে এই অপারেশন সাকসেস হতেও পারে, নাও পারে, আমরা শিওর দিতে পারবো না। যখন 3 ডাক্তারে একই কথাই বললো, তবুও হানিফ সংকেত স্যার বলেছিল, ফজলু তোমাকে তবু আমি অপারেশন করে দিতে আগ্রহীত হইতে চাই, আমি অপারেশন করতে চাই, তাতে তোমার মন্তব্য কি? তখন স্যারকে আমি অনেক অনুরোধ করেছিলাম, স্যার যেহেতু শিওর দিচ্ছে না, এটা হবে কি, ভালো হবে কি না এটা কোনো শিওর নাই, তাই আমি অপারেশন করতে চাই না স্যার, আমি কয়দিন বাঁচবো এর জন্য আর অপারেশন করতে চাই না। তবু উনি অনেক অনুরোধ করেছিল, আমি আর অনুরোধটা রাখি নাই, কারণ এই কথাতেই আমার মনটা দুর্বল হয়ে পড়লো। সাকসেস হতেও পারে, নাও পারে, মানে দুভরসা, এই দুভরসার কাজে আমি যাইনি স্যার। তাই ভাই এটাই আপনাকে বলা গেল আর কি। আপনি কি এখন দেখতে পারেন? দেখা যায় চোখে? একদম দেখেন নাকি দেখেন না? আমার ওই 7 বছর বয়সে যখন আমার চক্ষুটা আমার বাবা আমাকে কাঁধে করে নিয়ে যা এক সরকারি ভাবে অপারেশন করেছিল, তখন থেকে ওই ডান চক্ষুটা দিয়ে সামান্য একটু করে টের পাই, কিন্তু বামের চক্ষুটা দিয়ে মোটেই টের পাওয়া যায় না। যদিও সামান্য টের পাই, ওই জায়গায় কোনো কাজকর্ম করা সম্ভব নয়, তাই এই দোতরাই একমাত্র জীবন সাথী হয়ে গেছে, আর কি বলবো। আচ্ছা, আমার মনে হয় যে আমরা করোনা উত্তর সিচুয়েশনে প্রথম যে কাজটা করতে চাই, যে আপনি নিজেকে ছোট মনে করবেন না,
আপনার পাশে বাংলাদেশের একটা বড় ব্র্যান্ড ইগলু আজকে থেকে আপনার পাশে দাঁড়ালো। সো আপনি প্রথমত যে কাজটা হচ্ছে যে আমরা আমরা এটা সারা বাংলাদেশী আসলে আমরা যারা বিশ্বের যারা আছি তাদের লজ্জা পাওয়া উচিত। একদম লজ্জিত হওয়ার কিছু নাই, আপনি মরে যাওয়ার কথা ভাবার কোনো চিন্তা করার কোনো কারণ নাই, নাম্বার 1। নাম্বার 2 হচ্ছে যে আমরা আরেকটা চেষ্টা করতে চাই ডাক্তারের সাথে কথা বলে, যদি আপনি করোনা উত্তর সিচুয়েশনে বা মাস 2 পরে যদি সম্ভব হয় ডক্টরদের সাথে কথা বলে আপনাকে আমি দেখতে চাই যে আপনার চোখের আসলে ট্রিটমেন্ট করা সম্ভব কিনা। যদি ডক্টর নিশ্চয়তা দেয় যে এই চোখের চিকিৎসা করলে নিশ্চিতভাবে ভালো হবে, তবে অবশ্যই আমরা সেটাও করতে চাই, নাম্বার 2। নাম্বার 3 হচ্ছে যে আপনি তো অত্যন্ত গুণী শিল্পী, আপনি কি আমার কথা শুনতে পাচ্ছেন গুরুজি? হ্যাঁ শুনতে পাচ্ছি, আপনি কন্টিনিউ করেন, শুনতে পাচ্ছি। জি ভাই শুনতে পাচ্ছি ভাই। প্রথমত হচ্ছে যে আমি 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 দেখি আপনাকে কিভাবে বিশ্বের কাছে পরিচিত করা যায়, বাংলাদেশের সবার কাছে পরিচিত করা যায়। ফোক নিয়ে আপনাকে একটা অ্যাসাইনমেন্ট করাবো, আমি ফোক নিয়ে আপনার একটা স্পেশাল টেলিভিশন প্রোগ্রাম করাবো, এবং একটা প্রোগ্রামের মাধ্যমে আমার মনে হয় যে আপনার জীবনের অনেক বেশি পরিবর্তন হবে। আমি জানি না আমাদের সাথে করা সম্ভব কিনা, আপনি কি একটু চেষ্টা করবেন কিনা, মসজিদ করা যায় কিনা। মসজিদের মাধ্যমে আমরা একটা ফোক স্টেশন নামে আমরা একটা সেই প্রোগ্রামের মাধ্যমে আমি ফজলু বয়াতি এই গুরুজির একটা করতে চাই। সেই এপিসোডের মাধ্যমে বিশ্ববাসীকে বলতে চাই যে ওনার আসলে মরে যাওয়া উচিত না, ওনার মতো গুণী মানুষের যথেষ্ট কদর হওয়া উচিত, এবং এই কাজটা আমি দায়িত্ব নিতে চাই। আলহামদুলিল্লাহ, অনেক শ্রদ্ধা। ইটস এ বিগ থিং। এমন কোন বড় কিছুর জন্য আমি অপেক্ষায় ছিলাম। আপনাকে থ্যাঙ্কস জানাচ্ছি, এগুলো অফিসিয়ালসদেরকে থ্যাঙ্কস জানাচ্ছি। ফজলু ভাই, এখন পর্যন্ত যে কথাটা আমাদের কাছে আসছে সেটা খুবই আশার খবর। অলরেডি আমরা ভাইরাল করি পাশের দেশের রানু মণ্ডলকে, আমরা ভাইরাল করি অন্য কাউকে। এই প্রথম বাংলাদেশের মাটিতে দারুণ একজন গুণী মানুষকে সত্যিকারের সম্বর্ধনা আমরা দিতে চাচ্ছি। তার একটা অফিসিয়ালি তার একটা প্রোগ্রাম ন্যাশনাল টেলিভিশনে প্রচারের মাধ্যমে, যাতে করে এই ফজলু তার প্রয়োজনীয় জায়গা, তার সম্মানের জায়গা ফিরে পায়। আমি এখন চেষ্টা করতেছি যে অ্যাসাইনমেন্ট অলরেডি আমাকে জিএম কামরুল হাসান গ্রুপ সি এগুলো আমাকে দিয়েছেন, আমি চেষ্টা করতেছি। আপনি আমাদের সাথেই থাকুন ফজলু ভাই, আমরা চেষ্টা করতেছি ন্যাশনাল আরটিভির ফোক স্টেশন, যেটা ডেডিকেটেড প্রোগ্রাম হয়, ওয়ান অফ দ্য ব্র্যান্ডেড শো স্পন্সর্ড বাই ইগলু, সেই ফোক স্টেশনের প্রডিউসারকে যদি আমরা কানেক্ট করতে পারি ফরচুনেটলি, তাহলে তাকে নিয়ে আমরা হাজির হব খুব শীঘ্রই, যাতে করে আমরা সরাসরি কোনো একটা উদ্যোগ এখনই গ্রহণ করতে পারি, যে দায়িত্বটি অলরেডি কামরুল ভাই আমাকে দিয়েছেন। আমি এখন প্রোডিউসার না, হি ইজ দ্য মিউজিক ডিরেক্টর। মিউজিক ডিরেক্টর, কারেক্ট। আমি একটু জেকে কে একটু ট্রাই করেন, যে জেকে আমি বলে রেখেছিলাম যে সে আছে কিনা লাইনে, একটু ট্রাই। আমি ট্রাই করতেছি, যদি তাকে আমরা পেয়ে যাই তাহলে হয়তো সামনাসামনি গোটা বিশ্ব দেখবে, পুরো বাংলাদেশ দেখবে, এবং ফজলু বয়াতিকে সামনাসামনি হয়তো অনেক ভালো লাগার কোনো একটা কিছু উপহার দিব। আমি অলরেডি কানেক্ট করতেছি ভিডিও স্ট্রিমিং এর মাধ্যমে ফোক স্টেশনের মিউজিক ডিরেক্টর, এক্সট্রিমলি ট্যালেন্টেড একজন পার্সন, যে ফোক স্টেশনে কথা বলছি, যেটি সরাসরি আপনার লাইভ প্রোগ্রামটা দেখেন, ওয়ান অফ দ্য ব্র্যান্ডেড শো বাংলাদেশের। আমরা সেই মিউজিক ডিরেক্টরকে আমরা ফোনে নিতে যাচ্ছি লাইভের মাধ্যমে। একটু আমাকে সময় দিবেন, অলরেডি আমরা তার সাথে কমিউনিকেট করা শুরু করেছি। আপনারা আমাদের সাথে প্লিজ আমাদের সাথেই থাকুন, আমরা কানেক্ট করতে যাচ্ছি মিউজিক ডিরেক্টর। আর একটা জিনিস একটু জানতে চাই গুরুজি, আপনার আসলে মাসে কত টাকা লাগে সংসার চালাইতে? আপনি তো রাস্তায় রাস্তায় গান করেন, মানুষ একটু সাপোর্ট করে, আপনার আসলে প্রতি মাসে কত টাকা লাগে সংসার চলতে? আপনার এই যে মিউজিক, ওনার ইয়েটা বন্ধ আছে। আমি ম্যানেজ করতেছি, ঠিক করছি। আমি একটু শুনতে চাচ্ছিলাম। হ্যাঁ, কথা বলছে উনি, কথা বলছে, বাট উনি আনমিউট করে দেন, আনমিউট করে দেন। আনমিউট এখান থেকে হচ্ছে যায়, এটা কথা বলেন, আবার বলেন, প্রথম থেকে বলেন। আবার একটু মানে এখন এই ব্যাপারটা লাগলে 15,000 টাকা, 14-15,000 টাকা এরকম লাগে, কিন্তু কোনো মাসে দেখা যায় ওই 15,000 টাকা লাগার ব্যাপারটা দেখা যায় কোনো মাসে 8,000 টাকা দিয়েই পার হয়ে গেল।
এই 15,000 টাকা লাগার ব্যাপারটা কোনো মাসে হয়তো মাত্র 5,000 টাকা দিয়ে নাকি পার হয়ে গেল। হোয়াটসঅ্যাপে প্লিজ এইভাবে কম বেশি হইতে থাকে, তার জন্য শরীরের কিছু ঘাটতি দেখা দেয় বা আমার কণ্ঠের মধ্যেও কিছু ডিস্টার্ব দেখা দেয়, তার জন্য কোনো বলার জায়গা পাই না। তবে ভাই এই মাত্রই বলা গেল, এটাই আমার সহজ সত্য কথা বলছি ভাইয়া, ইনশাআল্লাহ। ফজলু বয়াতি, আপনাকে বলে রাখি, এখন আপনার সাথে যুক্ত হওয়ার জন্য আমরা কামরুল ভাইয়ের ইনস্ট্রাকশনে নিয়ে আসতে যাচ্ছি সেই মিউজিক ডিরেক্টরকে, বাংলাদেশের ওয়ান অফ দ্য বেস্ট প্রোগ্রাম এগুলো স্পন্সর্ড ফোক স্টেশন, তার মিউজিক ডিরেক্টরকে আমরা নিয়ে আসতে যাচ্ছি। আরটিভির মতো একটা ব্র্যান্ডেড ন্যাশনাল টেলিভিশনে আপনার প্রোগ্রাম করার জন্য আমরা কথা বলতে যাচ্ছি। আর অল্প কিছুক্ষণের মধ্যেই হয়তো সে মিউজিক ডিরেক্টর আমাদের সাথে জয়েন করবেন। অলরেডি তার সাথে আমার যোগাযোগ হয়েছে, ইনশাআল্লাহ আমরা তাকে পেতে যাচ্ছি আর অল্প সময়ের মধ্যে, আর কিছুক্ষণের মধ্যে। এবং আপনাদেরকে সেই সাথে জানিয়ে রাখি যে দারুণ একটা মিরাকল, দারুণ একটা স্পিরিচুয়াল কিছু ঘটতে যাচ্ছে আজকে এই স্ক্রিনে। এগুলো স্পন্সর তুমি চাইলে হাসবে দেশ। এই জিনিসটা তখনই সার্থকতা হবে যখন এই সার্থকতার সারথি আপনারাও হবেন। সো একটা সিঙ্গেল ফোন কল হলেও প্লিজ আপনারা করুন। আপনারা চাইলে আমাদের এই পোস্টটি শেয়ার করুন, একটা করে শেয়ার করুন এবং বহু মানুষের কাছে আমাদের ভালোবাসার বার্তা পৌঁছে দিন। আমরা পার্মানেন্ট সলিউশনের দিকে যাচ্ছি, একটু ওয়েট করতেছি আমরা সেই ফোক স্টেশনের ডিরেক্টরকে নিতে। জি, আমি লিংক দিয়েছি, প্লিজ ক্লিক করুন হোয়াটসঅ্যাপে। জি, আমরা নিতে যাচ্ছি। এই ফাঁকে আপনি জানতে চাচ্ছিলেন কামরুল ভাই কিছু তথ্য, অলরেডি সে তথ্যগুলো পেয়েছেন। আপনি যদি একটু ওভারঅল একটা কমেন্টস এগুলোর উপর করেন, আর এই ফাঁকে আমি জয়েন করে নিচ্ছি সেই মিউজিক ডিরেক্টর। অ্যাকচুয়ালি হয় কি যে আমি প্রথমে যে কথা বলতে চাই সেটা হচ্ছে যে এহতেশাম, আপনাকে অসংখ্য ধন্যবাদ। আমরা একটু যারা আমাদেরকে লাইভ দেখছেন তাদের উদ্দেশ্যে বলতে চাই, এহতেশাম ইগলু তুমি চাইলে হাসবে দেশ, এই প্রোগ্রামটা কিন্তু এহতেশাম উইদাউট কস্ট, উইদাউট এনি রিমুনারেশন এহতেশাম করছে। এহতেশাম আমাদের কাছ থেকে, আমি টাকা অফার করেছিলাম, এহতেশাম বলেছে মানবিকতার জন্য হি ইজ ডেডিকেটিং, সারাদিন রাত পরিশ্রম করছে এই প্রোগ্রামটা। এহতেশাম, আপনার প্রতি আমার অসম্ভব শ্রদ্ধা, কৃতজ্ঞতা। এবং সে কোনো টাকা নিতে রাজি হয় নাই। সো দিস ইজ অল অ্যাবাউট হিউম্যানিটি, যে আসলে আমরা মানুষের জন্য চেষ্টা করছি। এবং প্রথমত হয় কি, আই বিকাম ভেরি ইমোশনাল বিকজ যে এই অন্ধ মানুষ দেখলে আমার চোখে পানি চলে আসে। আমি জানি না, এটা আমি এক্সপ্লেন করতে চাই না, আমি বলতেও চাই না, বিকজ আমার মা জীবনে মৃত্যুর আগে 2 বছর ব্লাইন্ড ছিলেন, চোখে দেখতেন না। যার ফলে আমি আপনাকে খুঁজে বের করতে বলছি এই ভদ্রলোককে। She can't see. যতটুকু সম্ভব আমি সাপোর্ট দিব সেটা। এইগুলো যে ব্যক্তি কামরুল, I'll do this. দেখুন, আপনার মতো মানুষ যখন সামনে থেকে নেতৃত্ব দেয়, দিন রাতের খবর থাকা তো কথা। আপনি দেখেন মিনিমাম মনে হয় 150 থেকে 200 বার কথা হয়েছে এই বয়াতির সাথে, ফজলু বয়াতির সাথে, তার ছেলে কামরুলের সাথে, যাতে করে তার কাছে আমরা লাইট সহ নেটওয়ার্ক পৌঁছাতে পারি। কারণ আপনি সামনে থেকে এরকম একজন মানুষ নেতৃত্ব দেন দেখে আমরা দিন রাত ভুলে গিয়ে এই ধরনের মানুষগুলোকে খুঁজে খুঁজে বের করি এবং তাদের কাছে সলিউশন পাঠানোর চেষ্টা করি। আপনার কষ্ট দেখে ফজলু বয়াতি কাঁদতেছেন, ইগলুর গ্রুপ সিও, তাকে একটু সান্ত্বনা দিয়ে হলেও কিছু বলুন। এবং উনি আপনার যতটুকু পারেন ব্যক্তিগত ভাবে এবং কোম্পানির তরফ থেকে আপনার পাশে গিয়ে দাঁড়াবে এই কথা বলেছে। আপনি কথা বলুন, আমি আরেক দফা চেষ্টা করি এই মানুষটিকে নিতে পারি কিনা সরাসরি। জি, আপনি কথা বলুন ফজলু বয়াতি, প্লিজ কথা বলুন। জি, আপনি কথা বলুন, আপনার কথা শুনতেছে সবাই, প্লিজ কথা বলুন। জি বলুন। এবং আমাদের যে স্যার, জি প্লিজ বলুন। জি ভাইয়া, আমার এই চোখের পানি ভাইয়া, এই পানি আজকে খালি না ভাইয়া, আজকে যখন থেকে দোতারা নিয়ে, যখন থেকে পথে মাঠে আমি ঘুরে বেড়াই, তখন থেকে আমার পথে মাঠে গান করতে হয়, তখন থেকে এই চোখের পানি আমার আসেই। মওলার কাছে এই পানি আমার বন্ধ হবে এই আশায় রেখেই, মওলা তুমি যখন চোখের পানি আমার আটকাবা, তখন আমার চোখের পানি আটকিবে। তাছাড়া
চোখের পানি এরকম পড়তেই থাকে। আমি মানুষকে বিনোদন দেই, মানুষকে তত্ত্ব কথা কই, মানুষকে তত্ত্ব কথা শোনাই। মওলা, তোমার নাম গুণ করে আমি রাত্র দিন কাটাইতে থাকি। হে মওলা, তুমি আমাকে একদিন না একদিন শান্তি দিবা, আমি মনে দীর্ঘ আশাধারীও গ্যারান্টি করি তোমার নামকে, তোমার আশা, তোমার ভরসাকে। তাই হয়তো আমি আজকে আমার ভাইকে পেয়েছি, আমার ভাইদেরকে পেয়েছি, আজকে আমার পাশে দাঁড়ানোর মতন ব্যক্তি আল্লাহ ম্যানেজ করে আমাকে দিয়েছেন। এটা আমি মনে মনে মাওলার কাছে আমি খুবই কৃতজ্ঞতা জানাচ্ছি, আপনাদেরকে জানাইতেছি ভাইয়া। ওকে, আপনি ভাই আমি একটু ছোট্ট করে বলে নিই, সেটা হচ্ছে ভাই প্লিজ আসুন প্লিজ। যাকে মজলিস ভাই আপনি আসছেন, আমি আবার ভিডিওতে আসছি, বাট মজলিস ভাই আপনি কি আমাকে শুনতে পাচ্ছেন? জি জি, সবাই শুনতে পাচ্ছে। জি আচ্ছা, আমরা অ্যাকচুয়ালি এই যে ফজলু বয়াতি ওনার আজকে যে দুর্দশা, আমি সেই দুর্দশা থেকে একটু কোনোভাবে ওনাকে পরিচিত করা যায় কিনা। উনি যেহেতু গান করেন, অত্যন্ত গুণী মানুষ, আপনি যেহেতু ফোক স্টেশন নিয়ে কাজ করেছেন আমাদের সাথে, এবং আপনি জানেন যে একজন ট্যালেন্টকে কিভাবে তুলে নিয়ে আসতে হয়। মজলিস ভাই আপনি কি শুনতে পাচ্ছেন? অডিও কানেক্টিং হচ্ছে, আপনি কন্টিনিউ করুন। হ্যালো ভাই, হ্যাঁ শুনতে পাচ্ছেন, কন্টিনিউ করুন। মজলিস ভাই আপনি শুনতে পাচ্ছেন? হ্যাঁ, লাউড এন্ড ক্লিয়ার। আচ্ছা, ঠিক আছে। আমি বলতে যাচ্ছি যে এই যে ফজলু বয়াতি আজকে যে আমাদের সাথে যুক্ত হয়েছেন, উনি অত্যন্ত কষ্ট নিয়ে আছেন, এবং ওনার গানের একটা ভাষাই হচ্ছে যে উনি মরে যেতে চায়, লাজে মরে যেতে চায়। তো আমার মনে হয় যে আপনাকে যুক্ত করার একটা উদ্দেশ্য হচ্ছে জেকে ভাই, সেটা হচ্ছে যে আপনি এই সিচুয়েশনটা একটু ট্যাকেল হইলে আপনি ওনাকে 6টা গান কম্পোজ করবেন। আপনি অত্যন্ত ট্যালেন্টেড একজন মিউজিক ডিরেক্টর। আমি আশা করি যে আপনি কাজটা একটু ওনাকে হেল্প করবেন, এবং একটা স্পেশাল এপিসোড আমরা আরটিভিতে করতে চাই, বিশ্ববাসীকে দেখাইতে চাই যে আমার বাংলাদেশের গ্রামে গঞ্জে এই ধরনের হাজারো ফজলু বয়াতি এখন অপেক্ষমান। তাদের পাশে আমরা দাঁড়াইতে চেয়েছি ইগলুর মাধ্যমে, এবং আমি আপনার একটু বিনয় সাপোর্ট চাই, এবং আমি আশা করি যে আমরা একটা এপিসোড করতে চাই ওনাকে নিয়ে। ওনার নিজের গান, আমি শিওর বয়াতির নিশ্চয়ই অনেক গান আছে, সেই গান আছে, মৌলিক গান আছে, সেই গানগুলিকে বেস করে আমরা 7-8টা গান রেকর্ড করে, এবং এইটাকে পরবর্তী পিরিয়ডে কিভাবে ওনাকে আরেকটু রিমিউনারেশন করা যায়, যাতে পার্মানেন্ট সলিউশন যাতে হয়, সেটা একটা করতে চাই। পাশাপাশি ওনাকে আমরা বিশ্বের কাছে উপস্থাপন করতে চাই যে আমার দেশের ফজলু বয়াতি ধ্বংস হয়ে যাওয়ার মতো না, হি ইজ সাচ এ ট্যালেন্টেড পারসন, অনেক ট্যালেন্টেড পারসন, এবং এই যে না দেখা মানুষটা এত চমৎকার করে গান করে, তাকে আমরা জাতির কাছে উপস্থাপন করতে চাই। জেকে ভাই আপনি যদি কিছু বলেন। ফার্স্ট অফ অল সবাইকে শুভ সন্ধ্যা এবং ঈদ মোবারক। তো কামরুল ভাই যে উদ্যোগটা নিয়েছেন, ফজলু বয়াতি থেকে যে এখানে এনেছেন, এই পর্যন্ত এনেছেন, এটা কি বলবো, হ্যাটস অফ ফর দ্যাট ইনিশিয়েটিভ। আর আমি একটু আগে ওনার সম্বন্ধে একটু আমি পড়াশোনা করলাম, একটু চেষ্টা করলাম জানার। খুব সম্ভবত উনি অনেকদিন যাবত অন্ধ। একটু হালকা দেখে, তেমন দেখতে পারে না, হালকা একটা চোখে একটু দেখে। আচ্ছা আচ্ছা আচ্ছা। আর সেই অবস্থায় তো উনি যেহেতু গান গেয়ে আছে, এবং খুব কি বলবো, অদ্ভুত ভাবে দোতারা বাজাচ্ছে, আসলে একদম গিফটেড, হি ইজ গিফটেড, টোটালি গিফটেড। এবং আই বিলিভ আমাদের দেশে এরকম গিফটেড আরো মানুষ আছে। আমরা যেহেতু ওনাকেই প্রথমে এনেছেন, আর আমাদের যেহেতু একটা, আপনার আর আমার কম্বিনেশন যেহেতু একটা প্ল্যাটফর্ম আছে আমাদের এগুলো ফোক স্টেশন, I think we can present him right over there. That will be the perfect platform for him right now, I think. বয়াতি আপনি শুনলেন তো না? এতে সময় আপনি বলে দেন। ওকে, থ্যাংক ইউ, অনেক কৃতজ্ঞতা স্পেশালি আমাদের এই প্ল্যাটফর্ম থেকে মজলিস ভাই। আমরা নিজেরাও আপনাকে চিনি যারা মিডিয়ার সাথে টুকটাক কানেক্টেড। ইউ আর এক্সট্রিমলি ট্যালেন্টেড, এবং অফ কোর্স যে একটা বর্ন ক্যারেক্টার, যে সত্যি যে কোনো কাদামাটিকে একটা মূর্তি ধারণ করতে পারে। আর এখানে যদি র আনসেন্সার্ড আনকাট একটা প্রোডাক্ট পান, তাহলে যেটা হীরার পর্যায়ে নিয়ে যাবেন, সেটা ভাবতে বেশি বুদ্ধি লাগে না। তাই আমরা একদম মুখিয়ে থাকলাম। আরেকটা জিনিস আমি আপনাকে ক্যাটেগরিক্যালি বলতে চাই, রানু মণ্ডলদের মতো ঘটনা যখন ওপার বাংলা থেকে বিখ্যাত করার জন্য এপার বাংলা সহ সবাই একসাথে ঝাঁপিয়ে পড়ি, তখন আমার মনে হয় এটা আমাদের জন্য দায়িত্বের মধ্যে পড়ে যায়, ফরজে আইন হয়ে পড়ে, যাতে করে ফজলু বয়াতিদেরকে আমরা তুলে নিয়ে আসি। ফজলু বয়াতির কণ্ঠে যেন ওই গান আর উদ্ধরিত না হয় যে আমি বাউলা গান শিখে হয়তো শরমের কাম করেছি, আমাকে মনে হয় গলায় দড়ি দেওয়া ছাড়া আর কোনো উপায় নাই।
তো ফজলু বায়েতির পাশে দাঁড়ানোর জন্য যা চিন্তা করেছে ইগলুর গ্রুপ সিইও কামরুল হাসান, এবং এটাকে এক্সিকিউট করার জন্য দ্য এক্সট্রিমলি ট্যালেন্টেড মিউজিক ডিরেক্টর ফ্রম হোপ স্টেশন মজলিস সাহেব যেভাবে এটাকে এক্সিকিউট করার জন্য কথা দিয়েছেন, এর চাইতে বড় পাওয়া আজকের প্ল্যাটফর্মে আর হয় না। ফজলু বায়েতি, আপনার ন্যাশনাল টেলিভিশনে RTVর মতো সবচাইতে জায়ান্ট ফ্ল্যাগশিপ একটি টেলিভিশন চ্যানেল, যেই চ্যানেলে আপনার গান প্রচারিত হতে যাচ্ছে খুব অল্প সময়ের মধ্যে, এবং আপনার গাওয়া মৌলিক 6 থেকে 7টি গান নিয়ে একটি পর্ব প্রচারের প্ল্যান অলরেডি ডান। যিনি প্রোগ্রামটির জন্য পেছন থেকে সাহায্য করেন এবং যিনি প্রোগ্রামটি করেন, 2 ব্যক্তি আমাদের সাথে স্ক্রিনে এখন আছেন, আপনি দেখতে পাচ্ছেন না, বাট তারা আছে এবং তারা কথা দিয়েছে আপনার গান ন্যাশনাল টেলিভিশনে নিয়ে আসবেন এবং ন্যাশনাল টেলিভিশনের মাধ্যমে প্রচার করবেন, এবং আপনার মৌলিক গান প্রায় 6-7টি প্রচার করবেন, যাতে করে গোটা বিশ্ব জানে যে বাংলাদেশের মাটিতে কি পরিমাণ প্রতিভা লুকিয়ে আছে। আপনি কি খুশি হয়েছেন তো ফজলু বায়েতি? জি আলহামদুলিল্লাহ ভাই, আমি খুশি হয়েছি ভাই, আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ ইয়া রহমানুর রহিম। জি জাকির ভাই বলেন। জি ভাইয়া, একটা কথা একটু অ্যাড করতে, সেটা হচ্ছে যে এটা তো আমাদের কারণ ভাই আমার দুজনের নেগোসিয়েশন একটা জিনিস হলো, আমার তরফ থেকে আমি একটা সারপ্রাইজ দিতে চাই। সারপ্রাইজ না, একটা গিফট বলবো, সেটা গিফট দিতে চাই। আমি ফজলু ভাইয়ের 6টি গান আমি নিজের খরচে আমি ফজলু ভাইয়ের 6টি গান করে দিব। ওয়াও 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 মজলিস ভাই, আপনাকে তো বর্ন ট্যালেন্টেড জানতামই, আপনার মনটাও যে এমন আমরা জানি, বাট আলহামদুলিল্লাহ মজলিস ভাই, আল্লাহ আপনার ভালো করুক মজলিস ভাই, আপনার অশেষ রহমত। আরেকটা কথা, আরেকটা ঘোষণা আসছে, সব রেডি, প্যাকেজ রেডি, আর ভাবতে হবে না, আর পেছন ফিরে তাকাতে হবে না ফজলু বায়েতি, এখন শুধু নিজের যত্ন নেন আর গলার যত্ন নেন। আরেকটি ঘোষণা আসছে, এটার জন্য গান রেডি করতে যত খরচ লাগে, যা লাগে সব দিবে মজলিস ভাই, যিনি ডাইরেক্টর, উনি সমস্ত রেডি করে দিবে, খরচপাতি সব। গানটা প্রচারের ব্যবস্থা করবে ইগলু এবং RTV একসাথে, এবং ন্যাশনাল টেলিভিশনে আপনার নিজস্ব গান, যেটি একটা গায়কের জন্য, গায়িকার জন্য সবসময় স্বপ্ন হয়, সেই স্বপ্ন আপনার পূরণ হতে যাচ্ছে ফজলু বায়েতি। আমার মনে হয় মাটির গান যখন মানুষের কাছে পৌঁছাবে, সবাই দারুণ ভালোবাসা নিয়ে বুকে আগলে নিবে, আর তখন আপনাকে পেছন ফিরে তাকাতে হবে না। যদি কিছু বলতে চান এই খুশির মুহূর্তে ফজলু বায়েতি, প্লিজ বলুন। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ, ধন্যবাদ আমাদের দেশ, ধন্যবাদ আমাদের বাংলার মাটি, ধন্যবাদ আমাদের মা, বাংলা মায়ের কোল। তাই ভাই এটাই আমি খুশি ভাই, খুশি। আপনাদের কথায় আমি খুব কৃতজ্ঞতা প্রকাশ করলাম। আল্লাহ নিজ হাতে আপনাদের মাধ্যম দিয়া আল্লাহ আমার এই কষ্টের বিনিময়ের ব্যবস্থা করতেছেন মাওলা নিজেই। আমি এটাই আশা রাখি, এটাই মনে করি ভাই, ওকে এটাই মনে করি আমি। ওকে, আমরা এখন অনুষ্ঠানে একটু চেঞ্জ আনবো, প্লিজ মজলিস ভাই, আপনি আমাদের সাথে কিছুক্ষণ থাকলে আমাদের খুব ভালো লাগবে, প্লিজ কন্টিনিউ করুন। কামরুল ভাই, আমরা একটু গান শুনবো তার কাছে, আর যদি কিছু যোগ করতে চান কামরুল ভাই এখন, এই না হলে শেষেও যোগ করতে পারেন, বা এখন কি কিছু যোগ করতে চান কামরুল ভাই? আমি শুধু একটু এই যে যেটা জেকে ভাই, অসংখ্য ধন্যবাদ। আমি জানি যে ওনার ট্যালেন্ট নিয়ে কোনো কোশ্চেন নাই, এবং একটা সাধারণ কনসেপ্টকে উনি অসাধারণে কনভার্ট করেছেন, এবং এটা জেকে ভাইয়ের একটা বিশাল কারিশমা। তো জেকে ভাই যে কাজটা করতে চাচ্ছেন, যে উনি ওনার তরফ থেকে যে সময় দেওয়া, ওনার গানটাকে রেডি করা, এবং এই যে প্রত্যেকটা টাইমের যে এই মুহূর্তে ওনারও ইনকাম নাই আসলে, উনি নিজেও এই মুহূর্তে যে খুব একটা গান করতে পারছেন তা না, বাট তারপরেও এই যে দিস ইজ অল অ্যাবাউট দ্য হিউম্যানিটি, দিস ইজ অল অ্যাবাউট দ্য আমরা চাইলেই হাসবে দেশ, দ্যাট ইজ হোয়াট ইগলু ইজ ট্রাইং টু টক। এবং এটা হলো একটা জিনিস। সেকেন্ড থিং হচ্ছে যে আমি আবারও বলতে চাই যে ওনার একটু সিচুয়েশনটা ঠিক হোক। আমি চেষ্টা করতে চাই যে ওনার চোখের কোনো ট্রিটমেন্ট করা যায় কিনা, যে চোখের যদি একটা চোখ যদি ঠিক করা যায়, সেটার জন্য যা খরচ লাগে আমি সেটা ইগলু হোক, আমি ব্যক্তি কামরুল, যে কোনো ভাবে হোক, আইল ট্রাই টু মেক দ্য সলিউশন। সো আইল টক টু দ্য আই স্পেশালিস্ট, বাংলাদেশের বড় 2-1 আই স্পেশালিস্টের সাথে আমি কথা বলতে চাই, এবং ওনাকে যখন রেকর্ডিং এর জন্য যখন উনি ঢাকা আসবে, যখন জেকে ভাইয়ের জন্য, তখন আমরা একটা ফাঁকে 2-1 আই স্পেশালিস্টের সাথে একটা বোর্ড বসিয়ে ওনাকে কোনো চেঞ্জ করা যায় কিনা, ওনার চোখের আলো আমরা একটু ফেলে দিতে পারি, দ্যাট ইজ দ্য বিগেস্ট অ্যাচিভমেন্ট। আমার কাছে মনে হবে যে একটা বড় কাজ আমি করলাম। আলহামদুলিল্লাহ, এভরিথিং সেট, এভরিথিং ডান। এখন ঈদের আমেজ আমাদের কিন্তু যায়নি, আমাদের অনেক কষ্ট নিয়ে, অসম্ভব দুঃখ নিয়ে জেকে ভাইটার পিছনে প্রচুর এফোর্ট, এই মানুষটির সাথে কমিউনিকেট করা,
ভিডিও কানেকশন সেখানে পৌঁছায়, একদম প্রত্যন্ত অঞ্চলে থাকে, লাইটের ব্যবস্থা করে ফাইনালি রিপ্রেজেন্টেশন করার উদ্দেশ্যই ছিল এমন একটা জাদু যেন তৈরি হয়। ফাইনালি সেই জাদু তৈরি হয়ে গেছে। এখন আমরা যেহেতু একটা খুশির মুহূর্তে আছি, আমরা এখন তাই চাই যে সরাসরি তার কাছ থেকে একটু গান শুনতে চাইবো, ফজলু বয়াতির গান শুনবো, এবং সেই সাথে আমরা কিছু নতুন গেস্টকেও নিয়ে নিব। আমি কামরুল ভাইকে রিকোয়েস্ট করবো এবং মজলিস ভাইকে বলবো আমাদের সাথে থাকবার জন্য। আমরা আছি ইগলু হাসির সেই মুহূর্ত জি ভাই, আরম্ভ করবো। আছে আমার আমার দেশে চলে যাই দেশে
এই দেশের মাটিতে সবই চলে এতেশাম আপনি আনমিউট করে নেন, আনমিউট করে নেন। এতেশাম আপনি আনমিউট করে নেন। এতেশাম আপনি মিউট করা আছেন? এতেশাম আপনি মিউট করা আপনি আনমিউট করেন। ওকে, আই এম সরি। ইয়া, আচ্ছা আমরা যাচ্ছি। ওকে, আমি একটু ছোট্ট করে শেষ করে দিই। একটা সেকেন্ড, আমি শুধু ওকে একটু কানেক্ট করে নিই। একটা সেকেন্ড। জি ভাই, প্লিজ বলুন, আপনি কথা বলতে থাকুন। এটা হচ্ছে যে বয়া থেকে ঢাকা আনা, যেটা জেকে ভাই আপনি আমরা টোটাল খরচ, ওনার ঢাকায় থাকা খাওয়া সব খরচ আমার, এবং ওনার রেকর্ডিং যাতে ভালোভাবে হয়, এবং আমরা এই প্রোগ্রামের মাধ্যমে জেকে ভাই ইউ গিভ ইউর বেস্ট। আমি জানি আপনি সবসময় কোনো কম্প্রোমাইজ করেন না। আপনি যে প্রোগ্রাম করেন সেই প্রোগ্রাম আজকে ফোক নিয়ে যে একটা প্রোগ্রাম হতে পারে বাংলাদেশে, সেটা আমরা প্রমাণ করেছি টুগেদার। এবং আমরা এই বয়া থেকে এবং এই আমরা বাংলাদেশ তথা বিশ্বের কাছে পরিচিত করব, এবং আমার মনে হয় এরপর থেকে ওনাকে আর পিছিয়ে তাকানোর কোনো দরকার পড়বে না ইনশাল্লাহ। ওকে ওকে, অলরেডি বয়াতির কাছে সমস্ত তথ্য পৌঁছে যাচ্ছে, এবং আমরা কথা বলছি, কথার মাঝখানে একজন মানুষকে আমরা অলরেডি লাইভ স্ট্রিমিং এ নিয়ে এসেছি। একজন ডক্টর, এবং যে ডক্টরের ব্যক্তিগত মানে একজন সে ডক্টরের তার একজন বন্ধু এই পোস্টটি শেয়ার করার থ্রু দিয়ে আমি তাকে চিনতে পারি, যাকে এ পর্যন্ত 3 বার করোনা টেস্ট করতে হয়েছে। আমি কেন হঠাৎ করে এই বিষয়টাতে জাম্প করলাম, কারণ করোনাকালীন সময়টাতে সব বিষয়গুলোই আমাদের মাথার মধ্যে ঘুরপাক খাচ্ছে। যেমন ফজলু বয়াতি থেকে নিয়ে কথা বলছি, আমরা ফজলু বয়াতির কাছে হয়তো আবার যাব লাস্ট আপডেটটি দেওয়ার জন্য। ঠিক সেই মুহূর্তে যারা আমাদের জন্য নিরবিচ্ছিন্ন ভাবে কাজ করে যাচ্ছেন, তাদেরই মধ্যে অফকোর্স যেসব অফিসিয়াল ল এনফোর্সেস এজেন্সি, এবং সেই সাথে ডক্টর, সাপোর্ট নার্স, ল্যাব টেকনিশিয়ানস, এবং রাস্তাতে যারা প্রশাসনের লোকজন কাজ করতেছে, সবার জন্য কৃতজ্ঞতা। আমরা গত প্রোগ্রামে একজন পুলিশের রিপ্রেজেন্টকে নিয়ে এসে তাদেরকে আমরা শ্রদ্ধা জানিয়েছি। ডক্টর, স্যালুট টু ইউ, এবং আপনার মতো যারা পুরো বাংলাদেশ থেকে যারা এই চিকিৎসা শাস্ত্রের সাথে যারা জড়িত, বিভিন্ন ল্যাব টেকনিশিয়ান, সাপোর্ট স্টাফ, নার্সেস, সবাইকে অনেক অনেক শ্রদ্ধা। ঈদের ঠিক পরের দিন আমরা ফজলু বয়াতি থেকে নিয়ে কথা বলছিলাম, ঠিক সেই সময় মনে হলো যে এই ট্রিবিউট, এই সম্মানটাও দিয়ে দিই আমরা সবাই মিলে। আমাদের সাথে আছেন কামরুল হাসান, গ্রুপ সিইও, এগুলো সাথে আছেন মজলিস ভাই, একজন মিউজিক ডিরেক্টর, সাথে আছেন ফজলু বয়াতি। স্বাগত জানাচ্ছি আনুষ্ঠানিকভাবে ডক্টর, এবং শ্রদ্ধা জানাচ্ছি আপনার মাধ্যমে চিকিৎসার সাথে যারা জড়িত আছেন পুরো বাংলাদেশের সমস্ত মানুষজনকে। ডক্টর, আপনি আমার কথা শুনতে পাচ্ছেন? আপনি আমার কথা শুনতে পাচ্ছেন? ডক্টর, আপনি আমার কথা শুনতে পাচ্ছেন? এনিওয়ে, আমরা তার কানেক্টিভিটি আসতে একটু সময় নিই। কামরুল ভাই, যদি আপনি এর মধ্যে যোগ করেন। আমি ওই পোস্টটা আমাকে দারুণ ভাবে আলোড়িত করেছে, যে পোস্টের মধ্যে আমি দেখছিলাম যে তাকে এ পর্যন্ত 3 বার করোনা টেস্ট করতে হয়েছে। একটা পোস্টের কথা না বললেই না, উনি কানেক্টিভিটি পেতে পেতে আমি হয়তো তার হয়ে শেয়ার করে দিই। অ্যাক্সিডেন্ট হওয়ার পর, হি ইজ এ নিউরো সার্জন, আমি যতদূর জানি ওনাকে, পুরো মাথার খুলি উড়ে গেছে। এই অবস্থাতে সারা রাত পরিশ্রমের পর সেটি সেটেল ডাউন করার পরে কেউ কিছুই জানে না অ্যাক্সিডেন্টের কারণে, এবং পরবর্তীতে যখন সবকিছু ঠিক হয়ে গেল, দেখা গেল ওই ইউনিটে সবার করোনা হয়ে গেছে।
পরবর্তীতে টেস্ট করে দেখা গেল যে সেটা কোভিড-19 ছিল সেই রোগীটা। বাট লাকিলি ডক্টর হয়তো সেই দিন বেঁচে গেছেন। কিন্তু এই যে এফোর্ট, এই যে এক্সট্রা অর্ডিনারি অ্যাক্টিভিটি, সেটার জন্য আমাদের শ্রদ্ধার, প্রাণান্তকর শ্রদ্ধার কোনো শেষ নাই। আরেকটি ঘটনা ঘটেছিল, সেই ঘটনাগুলো আমরা তার মুখ থেকে শুনতে পারলে ভালো হতো। কোনো কারণবশত আমরা অডিও কানেক্টিভিটিটা পাচ্ছি না। আরেকটা ঘটনা বলছিলেন যে সাপে কামড়ানো কোনো একটা রোগী, তাকে নিয়ে হেল্প করতে গিয়ে আবার করোনার মধ্যে পজিটিভে পড়া এবং পরবর্তীতে করোনা টেস্ট করা, এবং যাদের সাথে ওনারা আসা যাওয়া করেন অনেক দূরে গিয়ে তাকে কাজ করতে হয়। ডক্টর শুনতে পাচ্ছেন? ডক্টর শুনতে পাচ্ছেন? আপনার মাইক্রোফোনটা একটু আনমিউট করে নেন। আমি এখনো পাচ্ছি না আপনাকে। অথবা আপনি হেডফোনটা অফ করেও কথা বলতে পারেন আপনি চাইলে। ওকে, এক সেকেন্ড, আনমিউট করুন, আপনার মাইক্রোফোনটা আনমিউট করুন। হেডফোনটা খুলেও কথা বলতে পারেন ডক্টর। এনিওয়ে, কামরুল ভাই, আপনি যদি কাউন্টার কোনো কমেন্টস করেন এই প্রেক্ষিতে, আমি তার হয়েই গল্পটা শেয়ার করতেছিলাম। আপনার মাইক্রোফোনটা আনমিউট করে নেন। ওকে কামরুল ভাই, মাইক্রোফোন। জি, সেটা হচ্ছে যে ডক্টরদের প্রতি আমাদের অসম্ভব শ্রদ্ধা, বিকজ এই মুহূর্তে টু বি অনেস্ট আমাদের বাংলাদেশের এই যে করোনার আজকের যে স্টেটাস, এবং ফ্রম দ্য ভেরি বিগিনিং ওনাদের নিজেদের লাইফ। আপনি কি আমার কথা শুনতে পাচ্ছেন? আমি শুনতে পাচ্ছি, আমি ডক্টরের সাথে ইঙ্গিতে কথা বলছি, আপনি কন্টিনিউ করুন প্লিজ। আচ্ছা, সেটা হচ্ছে যে ওনাদের যে আজকের অবদান, এবং আজকে যে এই যে সম্মুখ এবং মানুষকে ভয়াল মৃত্যুর কথা জেনেও ওনারা একটু পিছপা হন নাই, এবং প্রতিদিন ওনাদের যে প্রাণান্তকর পরিশ্রম, যে লাইফ স্যাক্রিফাইস করা, এর মাঝে আমাদের বেশ কিছু ডক্টর শহীদ হয়েছেন, আমাদের বেশ কিছু আপনার আইন প্রশাসনে যারা কাজ করেন, পুলিশ বাহিনীর শহীদ হয়েছেন, আমাদের সাথে অনেক অনেক বিভিন্ন ধরনের মানুষ আসলে আমাদেরকে ছেড়ে চলে যাচ্ছেন। বাট ওনারা কিন্তু একেবারেই যে এই যে যুদ্ধে, এই যুদ্ধ তো আসলে ইট ইজ নট সাচ যে আপনি আসলে দেখছেন যে সামওয়ান ইজ ডুইং অ্যাম্বুশ, আপনাকে কেউ আসলে গুলি করার চেষ্টা করছে, তারপরে ইউ ক্যান টেক দ্য প্রোটেকশন, প্রিভেনশন এন্ড এভরিথিং। বাট ওনারা আমাদের মতো বাংলাদেশের সীমাবদ্ধ জায়গা থেকে, এবং আমাদের যে মাননীয় প্রধানমন্ত্রীর যে আহ্বান, সেই আহ্বানের সাথে যুক্ত হয়ে ওনারা নিজের জীবনকে বিপর্যস্ত করে, নিজের জীবনকে স্যাক্রিফাইস করে দিনের পর দিন হয়তো পরিবারের সাথে ওনাদের যুক্ত নাই, ওনাদেরকে বারবার আইসোলেশনে যেতে হচ্ছে, বারবার ওনারা কোয়ারেন্টাইনে যাচ্ছেন, এবং এই যে আমাদেরকে সাপোর্ট দেওয়া, এটা আসলে সোজা ভাষায় যদি বলি আসলে এটা প্রশংসা করার কোনো ভাষা নাই, এবং প্রশংসা করলে আসলে ওনাদেরকে ছোট করা হয়। জিনিসটা হচ্ছে যে ওনারা আসলে বীর। আমার কাছে মনে হয় যে এজ এ হোল যে এই আমরা হয়তো বা করোনা থেকে একসময় মুক্ত হব, বহুবার অ্যাডমিট দিয়েছি, আমার আর কোনো কিছু করার নাই। হ্যাঁ, বহুবার আমরা করোনা থেকেও তো মুক্ত হব, এবং এজ এ হোল যেটা হবে যে ওনারা যারা ফ্রন্ট লাইনে কাজ করছেন এবং যারা আমাদেরকে স্টিল আশার আলো দেখাচ্ছেন, যারা এখনো স্টিল এই যে যুদ্ধটা করে যাচ্ছেন, সেই যুদ্ধের সাথে আমাদের ডক্টর, আমাদের যারা নার্সেস আছেন, আমাদের যারা মেডিকেল স্টাফ আছেন, আমাদের যারা আইন প্রশাসনে কাজ করছেন, অথবা যারা যারা একটু রিলিফে কাজ করছেন, যারা মানুষকে একটু দুই বেলা আহার দেওয়ার চেষ্টা করছেন, প্রতিটা মানুষের প্রতি আমার ব্যক্তিগত শ্রদ্ধা, এবং আমি বিলিভ করি যে ওনারাই হচ্ছে বাংলাদেশের টোটাল বীর, এবং এই বীরের প্রতি আমার মনে হয় যে সমস্ত জাতি একেবারেই স্যালিউট দেওয়া উচিত, যে ওনারাই হচ্ছে আগামীর বাংলাদেশ, বর্তমান বাংলাদেশ। থ্যাংক ইউ। আমাদের সাথে কথা বলছিলেন গ্রুপ সিইও ইগলু। আমি ডক্টরকে আনফরচুনেটলি ডক্টরকে আমি ফোনে তো নিতে পেরেছি লাইভে, বাট আনফরচুনেটলি তার কথা আমরা শুনতে পারি। এনিওয়ে, ফার্স্ট লাইভ ফোন কল, এবং এই লাইভ ফোন কলের সাথে সাথে আমরা প্রোগ্রাম আজকের মতো শেষ করে নিয়ে আসবো। ফজলু বয়াতি, আপনি আমাদের সাথেই থাকুন, আপনাকে সাথে নিয়ে অনুষ্ঠান শেষ করব। যাচ্ছি প্রথম লাইভ কল। সাদিয়া, আপনি লাইভে আছেন, আপনি কথা বলুন। তার আগে জানিয়ে রাখি, এই যাবৎকাল পর্যন্ত যতজনের সাথে আমরা কথা বলেছি, মেসেজের থ্রু দিয়ে কমিউনিকেট করেছি, ইমেলের মাধ্যমে কমিউনিকেট হয়েছে, যাদেরকে আমরা ভিডিও লাইভ কলে নিয়ে এসেছি, সবার কাছে আমাদের কন্ট্রিবিউশন পৌঁছে গেছে। শুধু পেন্ডিং আছে, যাদের জব রিলেটেড কথাবার্তা হয়েছিল লকডাউন ওভার হলে তাদেরকে নিয়ে আমরা কাজ করব, সেই বিষয়টি আপাতত পেন্ডিং আছে। এখন আমি যাচ্ছি লাইভ ফোন কলে, এবং যারা আপনারা আমার সাথে কমিউনিকেট করেছেন বাই মেসেজ, বাই ফেসবুক, বাই ইমেইল, তাদের কাছে আমাদের উপহার পৌঁছে যাবে, নিশ্চিন্ত থাকুন।
আমরা একজন ব্যক্তিকে পার্মানেন্ট সলিউশন করেছি, বাকি মানুষগুলোর কাছেও গিফট পৌঁছে যাবে। এখন যাচ্ছি সাদিয়া আপনার কাছে। সাদিয়া প্লিজ কথা বলুন, আপনি লাইভে। জি গুরু, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম, প্লিজ বলুন। জি আমি সাদিয়া বলতেছি। সবসময় দেখি, খুব পছন্দ করি, নিয়মিতই মানে ফলো করতেছি, অনেকদিন ধরেই চেষ্টা করতেছি আপনাদের সাথে যোগাযোগ করার, কিন্তু আসলে আজকে আমার সেই সুযোগ হয়েছে। আমি অনেক মানে ভালো লাগতেছে আপনাদের সাথে যুক্ত হতে পেরে। তো আমি আমার সমস্যাগুলো একটু বলতে চাচ্ছিলাম। জি জি প্লিজ বলুন, আপনি লাইভে, সময় বেশি থাকবেন, আপনি বলতে থাকুন, প্লিজ বলুন। যে আমার হচ্ছে আমার 5 বছর বিয়ে হয়েছে। আমার হাজবেন্ড জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটি থেকে মাস্টার্স কমপ্লিট করছে, 3 বছর মতো হয়েছে। এখন আমিও লেখাপড়া করতেছি। তা আমার হাজবেন্ড চাকরি করতো, মানে বিয়ে হওয়ার পরে, ও তো লেখাপড়া অবস্থায় বিয়ে হয়েছে আমাদের। তো বিয়ে হওয়ার ভিতরে ওটা টিউশনি করতো, কিভাবে চলতো, আর সরকারি চাকরির জন্য ট্রাই করতেছিল। এখন তার মাঝখানে একটা স্কুলে জব করতো আর কিছু টিউশনি করতো। করোনার কারণে সেই এই বাদ হয়ে গেছে, 3-4 মাস আমাদের বেতন হয় না। এর মাঝে হচ্ছে আমি প্রেগনেন্ট, 9 মাসের প্রেগনেন্ট হয়েছি। তো আমাদের এমন অবস্থা হয়েছে যে আমার বাবা একজন অনেক অসচ্ছল ব্যক্তি। উনি অবসরপ্রাপ্ত হননি, স্বেচ্ছায় অবসর নিয়ে সৈনিকের থেকে আর্মিতে ছিলেন, বাংলাদেশ আর্মিতে ছিলেন। ওকে জি জি জি, তারপর বলুন। অবসর নিয়ে চলে আসার পরে আমার মানে অনেক দুর্ভোগ, আমাদের 5 ভাই বোন, আমাদের চালাইতেই অনেক দুর্ভোগ। আমি এখন বিবাহিত একটা মেয়ে, আমার হাজবেন্ড কেউ কিছু করতে পারতেছে না, আমার বাবা আমাদের দেখতে পারতেছে না, শ্বশুর বাড়ির পরিবেশও অনেক খারাপ, তারাও কোনো মতে মানে চলতে পারে আর কি, কিন্তু আমাকে দেখার মতো কেউ নাই। এখন আমার সন্তান সামনে আসতেছে, মানে এত বড় একটা সমস্যা, আমি খুবই ডিপ্রেশনে ভুগতেছি, আমার কোনো ভরসা নেই, আমার বাবাও মানে সাহায্য করতে পারতেছে না। আবার আমাদের শিক্ষা ছাড়া আমাদের কাছে কোনো পথও নাই, একমাত্র লেখাপড়া দিয়ে আমাদের যা করতে হবে। আমাদের টাকা পয়সা নাই দেখে, লোকজন নাই দেখে আমরা একটা চাকরিরও ব্যবস্থা করতে পারি নাই। এখন এখানে এই অনুষ্ঠান দেখে আমি যা দেখছি যে মানে আপনারা যেভাবে মানুষের সাহায্য করেন, সেই আশা থেকে মানে আপনাদের কাছে আমি আসছি সাহায্য চাইতে, যে আমার যদি আমার হাজবেন্ডের একটা শিক্ষার পরে নির্ভর করে একটা চাকরির ব্যবস্থা করে দিতেন, একটা স্থায়ী সমাধান। মানে আমাদের যদি আর্থিক সহায়তা কেউ করে, সেটা দিয়ে আমার কোনো লাভ হবে না, কারণ আমার সন্তানের ভবিষ্যৎ, এইভাবে আমি কিভাবে চলবো? আমার একটা খুবই প্রয়োজন একটা আমার হাজবেন্ডের চাকরি, না হলে আমার এই মানে আমার আসলে মরে যাওয়ার মতো পরিস্থিতি, কেউ দেখার নাই। এখন আমার আপনাদের দ্বারস্থ হয়েছি, আশা করতেছি আপনারা হয়তো আমাদের কোনো মানে সাহায্য করবেন। আচ্ছা, আপনার সাথে মনে হয় কামরুল ভাই কথা বলবে। জি কামরুল ভাই প্লিজ বলুন। আপনার হাজবেন্ড অ্যাকচুয়ালি, আসসালামু আলাইকুম, আপনার হাজবেন্ড এখন কি পড়াশোনা করেছে একটু বলবেন কাইন্ডলি? পড়ালেখা করেছেন আপনার হাজবেন্ড, প্লিজ বলুন। জি উনি জাহাঙ্গীরনগর ভার্সিটি থেকে মাস্টার শেষ করছে, 3 বছর হয়েছে। কিসে, সাবজেক্ট কি ছিল? জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটি থেকে পাবলিক অ্যাডমিনিস্ট্রেশন থেকে। পাবলিক অ্যাডমিনিস্ট্রেশনে মাস্টার্স কমপ্লিট করেছেন 3 বছর জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটি। এখন উনি কি কোথাও কিছু করেন? এমনি টিউশনি তো বন্ধ। মানে আমি ওনার কথা ঠিক এখন কি কিছু করেন উনি? টিউশনি তো বন্ধ, কিছু কি করে এখন? না, উনি কিছুই এখন পাচ্ছেন না। ওনার যে স্কুলের জবটা ছিল 3 মাস যাবত বেতন দেয় না, যা দিয়ে আমরা মানে কোনো মতে খেয়ে বাঁচতে পারতাম, সেটাও নাই আমাদের। আপনি থাকেন কোথায়? কোথায় থাকেন আপনি? আমরা সাভারে থাকতাম, এখন মাগুরাতে চলে আসছি, আমার বাবার বাড়িতে আমি থাকি এখন। আপনার হাজবেন্ড কোথায় থাকে? হাজবেন্ড কোথায় থাকে? একই জায়গায়? জি আমার হাজবেন্ড লকডাউনের কারণে ওর বাবার বাড়িতে মানে আটকা পড়ে গেছে, একই এলাকায় আমাদের শ্বশুর বাড়ি, মাগুরা আশপাশে আর কি। আচ্ছা, আমি একটু ছোট্ট করে, প্রথম যে ওনার যে ইমিডিয়েট যে প্রবলেম, যেটা সেটা ইমিডিয়েট প্রবলেম হচ্ছে যে ওনার সামনে যেহেতু উনি 9 মাসের এখন এই মুহূর্তে শি ইজ প্রেগনেন্ট, এবং ওনার কাছে আর 1-1.5 মাস সময় আছে, পারহ্যাপস শি ইজ গোইং টু ডেলিভার, এবং আই বিলিভ দ্যাট ওনার বাচ্চাটাকে ভালোভাবে পৃথিবীতে আনা দরকার। আমরা এই প্রোগ্রামের মাধ্যমে এদেশাম আগেও এই ধরনের 2-1টা কেস সলভ করার চেষ্টা করেছি। তো আজকেও আমি একইভাবে বলতে চাই যে ওনার কাছে এককালীন আমি একটা বরাদ্দ পাঠাইতে চাই, সেই বরাদ্দর মাধ্যমে অ্যাটলিস্ট যাতে করে উনি ওনার এই প্রেগনেন্সি পিরিয়ডটা উনি কভার করতে পারে, এবং যদি পরবর্তীতে ডেলিভারি রিলেটেড যদি কোনো সাপোর্ট লাগে, দ্যাট আই উইল কন্ট্রিবিউট, নাম্বার 1। নাম্বার 2 হচ্ছে যে আমি এতেশাম, আপনি আমাদের ইগলুর যে মেইল নাম্বার আছে, আমার মেইল নাম্বার আছে, সেই মেইলটা ওনাকে দিবেন, এবং উনি মেইলের মাধ্যমে ওনার হাজবেন্ডের সিভিটা আমাকে পাঠাবেন। বাট আমি একটু বলে নেই ভাইয়া, যে আপু আপনি যে শুনছেন, শুরুতে যদি আপনার প্রত্যাশা থাকে যে খুব বেশি বেতনের চাকরি হবে, তা কিন্তু আমি গ্যারান্টি দিতে পারছি না। একটা জিনিস আমি বলে নেই,
যে এই মুহূর্তে ম্যাক্সিমাম অর্গানাইজেশন আজকে আমার সাথে একজন কথা বলছিল 36 জনকে তারা ফায়ার করেছে, একটা নাম করা কোম্পানি 36 জনকে ফায়ার করেছে। তো এরকম আমরা আসলে ফায়ারিং মোডে নাই, উই আর স্ট্যান্ডিং ফর দ্য হিউম্যানিটি, যার ফলে এগুলো তুমি চাইলে হাসবে দেশ। এবং এই প্রোগ্রামটার মাধ্যমে যদি আপনার হাজবেন্ডের যদি কোনো একটা চাকরির অ্যারেঞ্জমেন্ট করা যায়, আমি খুব প্রাণান্তকর চেষ্টা করব এবং আমি বিলিভ করি যে যদি আমি ট্রাই করি হয়তো হয়ে যাবে। এবং আপনি একটু ধৈর্য রাখেন। প্রথমত আপনার প্রেগনেন্সি পিরিয়ডের সলিউশনটা আমরা সলভ করব, পাশাপাশি আপনার হাজবেন্ডের যে চাকরির ইস্যুটা আছে সেই চাকরি ইস্যুটা আমার কাছে যদি AS7 মাধ্যমে সিভিটা যদি পাঠান, দেন আমি আপনার হাজবেন্ডের সাথে কথা বলবো, কথা বলে ওনার আসলে কোন জায়গায় কি স্ট্যাটাস, কিভাবে কাজ করতে পারবে সেটা বুঝবো, বুঝে আমি একটা টেন্টেটিভ সলিউশন দেওয়ার চেষ্টা করব। আপনি একটু হাসি মুখে থাকেন এবং আপনার বাচ্চাটাকে ভালোভাবে পৃথিবীতে আনুন। ওকে, এতক্ষণ কথা বলছিলেন ইগলুর গ্রুপ সিও, তার কথা অনুযায়ী আপনার জন্য এককালীন একটা খরচ চলে যাবে এবং সেই সাথে আপনার বেবির ওই প্রসিজারের সময় যে খরচটা লাগে সেখানেও চাইলে উনি কন্ট্রিবিউট করবেন। বাট আপনি বলেছিলেন যে আমার প্রয়োজন একটা জবের জন্য আমাদের পক্ষ থেকে সর্বোচ্চ প্রচেষ্টা থাকবে। এবং সেই সাথে এটাও জানিয়ে রাখি, এটা উনি বলছিলেন যে ইগলু গ্রুপ সিও আমরা সিভি আপনাকে ফরওয়ার্ড করে দিব, আপনার সিভি ইগলু গ্রুপ সিওর কাছে। উনি প্রাণান্তকর চেষ্টা করবেন যে একটা জবের জন্য ব্যবস্থা হয় আপনার হাজবেন্ডের জন্য। বাট আপনার যে কোনো কাজ করবার জন্য মানসিক সেই প্রস্তুতি থাকা উচিত। অনেক অনেক শুভকামনা সাদিয়া, অনুষ্ঠান শেষ করছি আজকের মতো। শুধু চাওয়া একটাই, অনাগত যে সন্তান আপনার হাত ধরে আসতেছে সে যেন পৃথিবীতে হেসে খেলে আসে, সে কারণে মানসিক ভাবে আপনি চাঙ্গা থাকার চেষ্টা করুন। নিঃসন্দেহাতীত ভাবে স্রষ্টার রহমতে ওসিলা হিসাবে যেভাবে কামরুল ভাই এগিয়ে আসতেছেন, দিস ইজ রিয়েলি প্রেজওয়ার্দি, যে আমরা একটা সমাধানের দিকে যাচ্ছি। হয়তো অনেক ভালো থাকবেন, অনেক অনেক দোয়া। আমরা আনুষ্ঠানিক ভাবে শেষ করে নিয়ে আসবো। আমি যাচ্ছি একটু আপনি বয়াতির কাছে, তার আগে আমি বয়াতির কাছে। এক্স্যাক্টলি স্যার, আপনার মনের কথা আমি বুঝি তো। একটু আমি ফোন পড়ে আছে বয়াতিতে, আমি জানি স্যার। আমি নিজেও আছি। ফজলু বয়াতি, শুনতে পাচ্ছেন আমার কথা? আমার কথা শুনতে পাচ্ছেন? আমি শুনতে পাচ্ছি ভাই, শুনতে পাচ্ছি। আমার সাথে যিনি মানুষ আছেন, আপনার কথা শুনতে গিয়ে কান্নাকাটি করে জারজার হয়ে গেছেন ওনার মায়ের প্রসঙ্গ কথা বলতে গিয়ে। ওনার মাও স্রষ্টা তাকে বেহেশত নসিব করুক। লক্ষ লক্ষ মানুষ আমাদের প্রোগ্রাম দেখতেছে, যে মানুষটি মানুষের ভালোবাসার এত কারণ হয়, সে মানুষটির মা যেন বেহেশতে থাকে। ওনার মাও জীবনের শেষ দিনগুলোতে আলহামদুলিল্লাহ, তো তার কথা মনে করে অনেক কান্নাকাটি করতেছেন। সে মানুষটি আপনার জন্য ব্যবস্থা অলরেডি করেছেন মজলিস ভাই, যিনি মিউজিক ডিরেক্টর, তিনি সমস্ত কিছু আয়োজন করেছেন। এখন সময় হয়েছে আপনার সাথে একটু শেষ বিদায় নেওয়ার। উনি কথা বলুন ওনার সাথে। আমি শুধু বয়াতিকে আবারও বলি, আমরা ইনশাল্লাহ আছি আপনার সাথে। আর সেকেন্ড থিং হচ্ছে আমি একটু এই মুহূর্তে আমার কোম্পানি ইগলু কোম্পানি বা আব্দুল মোনেম লিমিটেড এর যে চেয়ারম্যান এন্ড ম্যানেজিং ডিরেক্টর, উনি অসুস্থ। আমি বাংলাদেশের যারা আছেন, যারা দেখছেন, যারা আবার শুনছেন, তাদের সাথে তাদের কাছে দোয়া চাই। উনি অত্যন্ত বড় মনের মানুষ, অত্যন্ত ভালো মানুষ, এবং এরকম মানুষ হাজারে একটাও লাখে একটাও জন্মায় না। তো এই মানুষটার জন্য একটু দোয়া করবেন এবং ওনার কাছ থেকে আমাদের পাওয়া যায়, ওনার জন্য দোয়া করবেন। যারা দেখছেন, যারা শুনছেন, তাদের কাছে আমি বিনয়ের সাথে রিকোয়েস্ট করতে চাই, আমার এমডি স্যার এই মুহূর্তে একটু অসুস্থ, ওনার জন্য একটু আমরা দোয়া করবো সবাই, এবং আমরা একটু আপনার কার হাত দোয়া করবেন। আর এগেন মজলিস ভাই, এগেন অসংখ্য ধন্যবাদ যে আপনি, আমি বিলিভ করি যে এমন একটা কিছু আমরা করতে যাচ্ছি যাতে করে টুগেদার উইল মেক শিওর উই আর উইনিং, এবং বয়াতির মুখে হাসি এবং বয়াতির চোখের যদি জ্যোতি ফেরাইতে পারি আমরা, উইল ট্রাই টু ডু দিস। আর পাশাপাশি এদেশাম salute to you for doing tremendous job, এবং you are truly a good human being. My love and respect to you. Thank you very very much. মজলিস ভাই, শেষ মুহূর্তে যদি কিছু সম্পূরক মন্তব্য করতে চান আমাদের আয়োজন নিয়ে। শেষ মুহূর্তে বলবো, এদেশাম ব্রাদার, thank you so much for adding me in this program, and কামরুল ভাই, salute to you for your nice initiative. It's মানে কি টোটাল একদম অন্যরকম একটা কাজ করছে আপনি, যেটা একদমই বলবো নন প্রফিটেবল কাজ। এটা আমি কিভাবে আপনাকে ধন্যবাদ জানাবো, আমি পরে দেখা হলে এক সময় ওটা আসলে এইভাবে আমি এক্সপ্লেন করতে পারছি না। সো ফার যা আমরা প্ল্যান করলাম, যা ইনশাল্লাহ সবকিছুই হবে। আমরা বজলু ভাই থেকে সবার সামনে, দেশের সামনে, বিশেষ সামনে প্রেজেন্ট করতে যা করতে হয় আমি আমার তরফ থেকে আমি সর্বোচ্চ চেষ্টা করব। আর কামরুল ভাই তো আছেনই,
এবং এই প্রোগ্রামের মাধ্যমে যারা যারা দেখছেন বন্ধুবাই থেকে তাদের সবার কাছে একটি অনুরোধ, আপনারা অনেক আমাদের পাশের দেশের বা আমাদের পাশের দেশের বা অন্য দেশের অনেক কিছু আপনারা শেয়ার করেন, অনেক কিছু শেয়ার করেন। আমাদের দেশে যেরকম রত্ন লুকিয়ে আছে, এইসব রত্নগুলোর যে আমরা যে ছোট একটি উদ্যোগ নিলাম বা ছোট একটি প্রোগ্রাম হচ্ছে আমাদের এই রত্নকে নিয়ে, আমি আপনাদের সবার কাছে, আমাদের দেশের সবার যতগুলো ভিউয়ার্স আছে এখানে, সবার কাছে আমি একটাই রিকোয়েস্ট করবো, প্লিজ আপনারা শেয়ার করুন। শেয়ার না করলে আমাদের রত্নগুলো এরকম মানে কি বলবো, রত্নগুলো আসলে লুকানো রয়ে যাবে। আপনারা শেয়ার করলে আমাদের দেশের রত্ন আমাদের সামনে বেরিয়ে আসুক। এটাতে আমাদের দেশের উপকার হবে, আমাদের সঙ্গীতাঙ্গন উপকার হবে, আমাদের তথা আমাদের সবার উপকার হবে, এবং দেশটা একটি রত্নকে ভাবেই হবে, অনেক রত্নকে আমরা পেতে পারি। ধন্যবাদ। জি, আমি অনুষ্ঠান আনুষ্ঠানিকভাবে শেষ করে নিয়ে আসছি। কি ক্যারিজমা! আমি তো ভাবলাম যে এই ফজলু বয়াতি 8-10টা গল্পের মতো গুমনাম হয়ে যাবে, হারিয়ে যাবে, কিন্তু এই পার্মানেন্ট সলিউশনের জন্য মনে মনে মুখিয়েছিলাম। আল্লাহর অশেষ রহমত যে একটা শিল্পীর জন্য যে সমাধানটা আমি মনে মনে চিন্তা করতেছিলাম, এক্স্যাক্টলি সেটি পোর্ট্রে হয়েছে তুমি চাইলেই হাসবে দেশ, এই ইগলু ব্র্যান্ডেড এই প্ল্যাটফর্ম থেকে। কারণ একটা শিল্পীর জন্য তার মৌলিক গান নিয়ে ন্যাশনাল টেলিভিশনে আসা এর চাইতে বড় পাওয়ার কিছু হতে পারে না। একজন দৃষ্টিহীন মানুষের জন্য দৃষ্টি ফিরে পাওয়ার জন্য আবার স্বপ্ন দেখা, এর চাইতে বড় কিছু হতে পারে না। তারপরেও তো এককালীন কিছু জিনিস আমরা টাকাতে দেওয়ার চেষ্টাই করব, এককালীন কিছু গিফট তাকে দেওয়ার চেষ্টা করব, সেটা তো বলা বাহুল্য। এবং এটি 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 অন্যরকম, এটি অন্য, এই ভালো লাগার কোনো তুলনা হয় না। আবারও বিনয়ের সাথে বলতেছি, বাংলাদেশ তো বটে, ওয়ার্ল্ড পার্সপেক্টিভে মিডিয়ার মাধ্যমে সলিউশন করার এই যে দারুণ এক ইনোভেটিভ আইডিয়া নিয়ে এগুলো তুমি চাইলে হাসবে দেশ সামনের দিকে এগিয়ে যাচ্ছে, তার সারথি হিসাবে আপনারা একটা কন্ট্রিবিউশন শুরু করতে পারেন। প্লিজ ডু শেয়ার as much as you can. আমরা আজকের মতো সাইন আপ করছি। এগুলো তুমি চাইলে হাসবে দেশ আগামী পর্বে হয়তো শুক্রবার 9:30 কোনো একজন এরকম কষ্টে থাকা মানুষকে নিয়ে হাজির হব, পার্মানেন্ট সলিউশনের চেষ্টা করব, এবং সাইড বাই সাইড এর সাথে আরো কিছু মানুষের কাছে তাদের কন্ট্রিবিউশন পৌঁছে দেব। সবাই ভালো থাকুন, একসাথে হাসুন, আর আমাদের এই ক্যাম্পেইনের সাথে থাকুন। এগুলো তুমি চাইলেই হাসবে। আমরা বহু কষ্টে বহু মানুষের ভালোবাসার কারণ হতে চাই। কেমন থাকতেছেন এটির পরে আমরা তার একটা ফিডব্যাক আগামী প্রোগ্রামে ডকুমেন্টেশনের মাধ্যমে নিয়ে আসব, এবং নতুন কোনো পর্বে নতুন কোনো কষ্টে থাকা মানুষকেও সাথে নিয়ে আসবো। অনেক অনেক দোয়া সবার জন্য। সবাই ভালো থাকুন। আই এম গোইং টু সাইন আউট। ঈদ মোবারক। বাই বাই।